মিডিয়ার গরম গরম খবর আর নিউজ দেখে আপনারাও সোশ্যাল মিডিয়াকে একের পর এক গরম করে তুলেছেন এবং গরম করে যাচ্ছেন, কিন্তু ভিতরের খবর কেউই একটিবার জানার চেষ্টা করছেন না যে নির্বাচন কারা চায়, কেন চায়, কি তাদের মতলব, কি তাদের উদ্দেশ্য। আমার মনে হয় এটি জানার চেষ্টা খুব কম মানুষই করেছে। এবার আমরা তিনটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। কারা নির্বাচন চাই, কেন চাই, কি উদ্দেশ্য তাদের, কি খাসলত তাদের। যেমন আমরা যদি এই সরকারকে জিজ্ঞেস করি যে এই সরকারের কাছে জনগণের বা ছাত্র জনতার প্রাইম ডিমান্ড কি ছিল, কি চাওয়া ছিল প্রধানতম, আমাদের কিন্তু প্রধানতম চাওয়া নির্বাচন ছিল না। আমি অনেস্টলি বলছি, এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দল দু একটা বাদ দিয়ে অধিকাংশ রাজনৈতিক দল ছাত্র জনতার প্রাইম ডিমান্ড বা প্রত্যাশা এই সরকারের কাছে তিনটা ছিল। কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, এই সরকার চেয়ারে বসে গণহত্যার বিচার করবেন, এটা ছিল নাম্বার ওয়ান ডিমান্ড বা প্রত্যাশা। নাম্বার টু, এই সরকার ক্ষমতার চেয়ারে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগের প্রশ্নে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন এক্সিকিউটিভ ডাইরেকশনে। নাম্বার থ্রি, এই সরকার যারা এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন তাদের যথাযথ পুনর্বাসন করবেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিবেন, প্রাপ্য মর্যাদা দিবেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবেন। কোথায়? দেশে না হলে বিদেশে পাঠিয়ে। এই তিনটা ছিল মেজর ডিমান্ড এই সরকারের কাছে। কার? ছাত্র জনতার। আর 4 নম্বর ডিমান্ড ছিল নির্বাচন। নির্বাচন তো হতেই হবে, সেটা আজকে হোক আর 5 বছর পরে হোক, নির্বাচন তো লাগবে। কিন্তু নির্বাচন মেজর ডিমান্ড ছিল না। এই যে আমি তিনটি প্রাইম ডিমান্ডের কথা বললাম বা প্রত্যাশার কথা বললাম, এবার আসুন এই তিনটি প্রত্যাশা নিয়ে অগ্রগতি বা অবনতি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথম ডিমান্ড কি ছিল জনগণের? গণহত্যার বিচার। আচ্ছা বলুন তো, বিপ্লবের প্রায় 8 মাস অলরেডি গন, এই 9 মাসে গণহত্যার বিচারের অগ্রগতি কতটুকু আপনারা কেউ কি জানেন? আই ডোন্ট নো, আমি জানি না। মাঝে মাঝে দেখি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিডিয়ার সামনে এসে বলেন আমরা তো কাজ করছি, দ্রুত গতিতে কাজ আগাচ্ছে। হোয়াট ইজ দিস? এদেশের জনগণ অগ্রগতি জানতে চায় যে আপনারা কত % কাজ করেছেন। যেমন এদেশের মেগা প্রজেক্ট যেগুলো হয়, যেমন পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, মেট্রো রেল ইত্যাদি, এই মেগা প্রকল্পগুলো করার সময় দেখবেন চিফ ইঞ্জিনিয়ার বা চিফ ডাইরেক্টর যিনি থাকেন বা প্রধান যিনি থাকেন প্রকল্পের, তিনি মিডিয়াতে সপ্তাহে সপ্তাহে এসে কিন্তু ব্রিফিং করতেন যে এই প্রকল্পের এত % কাজ ডান, এত % বাকি। তো আমাদের এই যে গণহত্যার মতো একটা জঘন্য অপরাধ ঘটিয়েছেন বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকার, এই সরকারের সেই গণহত্যার বিচারের দায়িত্ব যাদের কাঁধে আমরা দিয়েছি, তারা আজ পর্যন্ত মিডিয়ার সামনে এসে বলতে পারলেন না যে আমাদের এত % বিচারিক কার্যক্রম ডান বা এত % বাকি আছে। তারা ওই কি গদবাঁধা বক্তব্য, বিচার কাজ চলছে, দ্রুত গতিতে চেষ্টা করছি, এই ইত্যাদি সেই। এইভাবে যদি কচ্ছপের গতিতে বিচার কার্য আগায়, আপনি বলুন তো কিয়ামতের আগ পর্যন্ত এই গণহত্যার বিচার শেষ হওয়া সম্ভব কিনা? তবে আমার বিশ্লেষণ বলে কিয়ামত আগ পর্যন্ত এই গণহত্যার বিচার হবে বলে আমরা মনে করি না, কারণ কচ্ছপের গতিতে আগাচ্ছে, একবারই কচ্ছপ। এবার 2 নম্বর পয়েন্টে আসেন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি। আজকে আওয়ামী লীগ
দেশের বিভিন্ন প্রান্তে তারা বড় বড় শোডাউন দেওয়ার চেষ্টা করছেন। এমনি এমনি করছেন? আপনার খালি চোখে হয়তোবা মনে হতে পারে যে আওয়ামী লীগ এমনি এমনি শোডাউন দিচ্ছে। নো, কারণ এই সরকারের মধ্যে আওয়ামী লীগের লোক আছে, এই সরকারের প্রশাসন যন্ত্রে আছে, এই সরকারের পুলিশ বাহিনীতে আছে। সেদিন বললো না ওই নাপার প্রধান নাহিদ ইসলাম যে প্রশাসন বিএনপির পক্ষে? হয়তো তার অ্যাঙ্গেল থেকে সে বলতে পারে, তবে আমি মনে করি এই প্রশাসন যন্ত্রটা এখনো আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের দখলে। হয়তো সাময়িক সময়ে টিকে থাকার জন্য তারা ওই এদিক ওদিক কাজ করছে, শুধু খোলস পাল্টিয়ে, কিন্তু এই প্রশাসন যন্ত্রের 95% স্টিল নাও আওয়ামী লীগের দখলে। একবারে অনেস্টলি বলছি, আমার কথা আপনারা রেকর্ডিং রাখতে পারেন, লিখে রাখতে পারেন, আমার কথার বাস্তব পরিণতি কিছুদিন পরেই দেখতে পাবেন। 95%। কয়জনকে চেঞ্জ করেছেন, কয়জনকে বহিষ্কার করেছে, কয়জনকে চাকরিচ্যুত করেছে দেখান তো? হাতে গোনা দুই একটা, হাতে গোনা, 1%ও না। এই যে বিগত 17 বছর আওয়ামী লীগ তিল তিল করে এই প্রশাসন যন্ত্রকে ঢেলে সাজিয়েছে, এখনো বহাল তবিয়তে। এখন তারা বলতে পারে যে বিএনপি তো চাই না, এই জন্য আমরা করি না। আরে ভাই, এই সরকার কি বিএনপির জন্য আসছে ক্ষমতায়? হ্যাঁ, বিএনপি বাধা দিলে পরিষ্কার ভাবে বলেন যে বিএনপি এটা চাই না। এই যে দেখেন, আমরা জাতীয় সরকারের কথা বলেছিলাম, তারা জাতীয় সরকার আজ পর্যন্ত একটা রূপরেখা দিতে পারলো না, বোল্ডলি বলতে পারলো না যে আমরা জাতীয় সরকার করবো, আসুন সবার সাথে আলোচনা হবে। এরপরে যদি কোনো একটি নির্দিষ্ট দল না চাইতো, সেটাও জনগণের সামনে উলঙ্গ হয়ে যাইতো। করেছে আজ পর্যন্ত? খালি দেখবেন ওই মিডিয়ার সামনে এসে দু একটা উপদেষ্টা এসে বলবে একটা নির্দিষ্ট দল চাই না। আরে ভাই, একটা দলের জন্য তো সরকার না, এই সরকার জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য। তো কোনো একটি দল কি চাইলো না চাইলো, এটাই যদি মেজর কনসার্ন হয়, তাহলে আপনাদের চেয়ারে থাকার দরকারটা কি? ছাইরা দেন, চলে যান, ঠিক কিনা? কিন্তু এই কাজগুলো আজ পর্যন্ত তারা করতে পারে নাই। আওয়ামী লীগের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেই। এর আগে বলে বিএনপি চাই না, এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না। এখন তো বিএনপিও চাই, জামাত তো আগে থেকেই চাই, আমরা তো আরো আগে, সবচাইতে সোচ্চার আমরাই আওয়ামী লীগের প্রশ্নে। এমনকি আওয়ামী লীগের নিবন্ধনটা পর্যন্ত বাতিল করা হয় নাই। এই জন্য গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার বললেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আইনগতভাবে তিনি ঠিকই বলেছেন, কারণ আইনগতভাবে তো নির্বাচনে এখনো নিবন্ধিত আওয়ামী লীগ একটা দল। তাহলে এই দায়ভার কার? বিএনপির, জামাত ইসলামীর, গণ অধিকার পরিষদের, নাকি ওই নাপার সরকারের? বলেন। এই কথাগুলো বললে ওই নাপাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। নাম্বার 3, জনগণের প্রত্যাশা, ডিমান্ড কি ছিল? যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের যথাযথ প্রাপ্য সম্মান, মর্যাদা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আচ্ছা বলুন তো, এই সরকারকে যদি আপনারা প্রশ্ন করেন যে গণ অভ্যুত্থানের 8 মাস 9 মাস পেরিয়ে গেলেও কয়জন আহতকে তারা বিদেশে পাঠিয়েছে ট্রিটমেন্টের জন্য? বলেন। অথচ দেখবেন এই যে উপদেষ্টারা নিয়মিত বিদেশে সফর দেয়, ট্যুর দেয়, দু একজন উপদেষ্টা তো বোধহয় মাসে মাসে দৌড়ায় বিদেশে। শুধু উপদেষ্টা, পিএস এপিএস তারাও দেখছেন নি কারবার। আর আহতরা হাসপাতালের বেডে আর জায়গা নাই, ওদের জায়গা হয় না, এখন ওই দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কাতরাচ্ছেন। আমাদের কার্যালয়ে নিয়মিত আসছেন। এই একজন গাজীপুরের কিছুদিন আগে আসলেন, সে নাকি জুলাই ফাউন্ডেশনে গিয়েছেন টাকা তুলতে, তার চেক আটকে দিয়েছে জুলাই ফাউন্ডেশন, দিচ্ছে না। সে এখানে দাবি নিয়ে গেছে, তাকে পিটিয়ে মেরে রক্তাক্ত করেছে, পরে আমাদের কার্যালয়ে 2 জনের সহযোগিতা নিয়ে আসছে। এই হচ্ছে অবস্থা, সারা বাংলাদেশের একই অবস্থা। ওই জুলাই ফাউন্ডেশন করেছিল, এখন নামগন্ধ আছে? আপনাদের খোঁজ খবরে আছে? নাই। একজন ছাত্র নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিছুদিন পরে সে আবার ওখান থেকে সটকে বেরিয়ে গেছেন। কেন গেছেন আল্লাহ জানে। অনেকেই বলে যে এদিক ওদিক কইরা হাতিয়ে নেওয়ার পরে সে ওখান থেকে পদত্যাগ করছে। তো যাই হোক, এগুলো টুরে টুমরো বের হবেই, 100% বের হবে। কি মনে করছেন আপনারা? বের হবে না? হবে।
যারা আজকে আমাদের বিরোধিতা করছেন করেন। আমরা তো এই সরকারকে চেয়েছিলাম, আমরা সংস্কার চাই, এখনো বলছি। কিন্তু এদের যে গতিতে সংস্কার কার্যক্রম, এভাবে কি আসলে চলবে? সংস্কারের বিরুদ্ধে আমরাই সবার আগে সংস্কারের কথা বলেছি। নারী কমিশন গঠন করেছে, দেখছেন কাদের দিয়ে করছে? যাদেরকে দিয়ে করেছে তাদের ব্যাকগ্রাউন্ড আর বললাম না, সবাই চিনেন। তারা কি প্রস্তাব করেছে সরকারের কাছে জানেন? সংস্কার প্রস্তাব, যে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে সরকারকে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ। বুঝছেন এবার কাদেরকে দিয়ে সংস্কার কমিশন করেছে? এখন আপনারাই বলেন, এই সরকারের সংস্কার কার্যক্রম আমরা যদি সমর্থন করি তাহলে তো ওটাকেও করতে হবে। আপনারা মানবেন যৌন কর্মীদের শ্রমিক হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য? বলেন। যারা লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তারা বহুত্ববাদ সামনে নিয়ে আসছে। বহুত্ববাদ বুঝেন তো? এই বহুত্ববাদের মাধ্যমে তারা সমকামিতাকে জায়েজ করতে চায়, বৈধতা দিতে চায়। আপনারা মেনে নেবেন? বলেন, আপনারা সমকামিতা মানবেন? 95% মুসলমানের এই বাংলাদেশে সমকামিতা কেউ অ্যাকসেপ্ট করবে? জীবন দিয়ে দিবে, তারপরও এই দেশে এটা বাস্তবায়ন হতে দিবে না দেশের মানুষ। আর বলে সংস্কারের বিরুদ্ধে। আমরাও সংস্কার চাই, যেটা প্রয়োজন জনগণের, সেই সংস্কার। হ্যাঁ, দু একটি দল তাদের ব্যক্তিগত চাওয়া থাকতে পারে, আমরা অন্য দলের সাথে এক হব না। যেমন আমরা পরিষ্কারভাবে বলেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে আমরা 2 বারের বেশি এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাই না। অনলি 2 টাইমস, 2 বারের বেশি না। এই জায়গায় হয়তো বিএনপির ভিন্ন মত আছে, তাহলে কি আমরা বিএনপির সাথে একমত হবো? না, আমরা স্পষ্ট বলেছি যে গণ অধিকারের সুস্পষ্ট অবস্থান, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতাও হতে পারবে না। এটাও গণ অধিকার পরিষদের প্রস্তাব। 3টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান এক ব্যক্তি থাকতে পারবেন না। ওরা ভিন্নমত করেছে, করতেই পারে, তাদের দলীয় স্ট্যান্ড। আমরা তো এক নই। এই কথাগুলো বললেই একদল বলে আমরা সরকারের বিরুদ্ধে, আমরা নির্বাচন তড়িঘড়ি করে চাই। ব্যাককলদের অবস্থা দেখেন, তারা দেশটাকে ডুবিয়ে দিচ্ছে, আর এই ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, সমকামিতাকে বাস্তবায়নের চেষ্টা করছে। এখানে বহুত্ববাদের মাধ্যমে তারা এখানে ওই যৌন কর্মীদের বৈধতা দেওয়ার জন্য, শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য সংস্কার কমিশন করেছে তাদের মতো করে। যে সংস্কার কমিশন করেছে, এখানে একজন আলেম নারী আছেন? বলেন তো, এই দেশটা কি তাদের একা? আলেম ওলামাদের অংশগ্রহণ কোথায় এই সংস্কার কমিশনগুলোতে? অথচ এই দেশের 96-95% মুসলমান, তাদেরকে এখানে রাখা হয় নাই। এই জন্যই তারা এরকম উদ্ভট বিকৃত চিন্তার সংস্কার প্রস্তাব করেছে, যেগুলো মানলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ভাই। এই কথাগুলো এই জন্যই বলছি, যাতে আপনাদের বোধোদয় জাগ্রত হয়। নতুন বন্দোবস্তের রাজনীতিতে এক ভয়ঙ্কর বার্তা ইতিমধ্যে তৈরি করেছে, সৃষ্টি করেছে। এই জন্যই বলছি, আমরা বরাবর এই হান্নান মাসুদ তথা এই আন্দোলনের সম্মুখ সারির লিডার যারা এই বিপ্লব বা গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন, আমাদের ছোট ভাই, আমরা সবসময়ই এদের মঙ্গল চাই, ভালো চাই, এবং এদের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে, এটি এদেশের মানুষের চাওয়া প্রত্যাশা ছিল, আমাদেরও ছিল। এখন প্রশ্নটি আসলে আরেক জায়গায়। এই যে হান্নান মাসুদ নিজেই স্বীকার করলেন, তাকে জৈনেক ব্যবসায়ী গাড়ি উপহার দিয়েছেন, প্রাইভেট কার, দামি ব্র্যান্ডের প্রাইভেট কার। হয়তো রাজনৈতিক মহলে এই কারটির যে ভ্যালু, যে দাম, এটা নিছক তুচ্ছ একটা বিষয়। অনেক বড় বড় রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক দল যারা বিগত সময়ে ক্ষমতায় ছিলেন, তাদের তৃণমূলের নেতারাও হয়তোবা এর চাইতে কয়েক হাজার গুণ দামি উপহার পেয়েছেন বা এখনো পাচ্ছেন। তাহলে হান্নান মাসুদের গাড়িকে কেন্দ্র করে এরকম একটা শোরগোল আলোচনা কেন হবে? এই জিনিসটি আমাদের এই
নব্য বিপ্লবীরা বারবার তোলার চেষ্টা করছেন, যে অনেক বড় বড় দলের নেতারা, ওয়ার্ড পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের নেতা, তারাও তো কোটি টাকার গাড়ি হাঁকায়, তারাও তো গাড়ি উপহার পায়, বাড়ি গিফট পায়। তাহলে শুধুমাত্র কেন হান্নান মাসুদের গাড়ি নিয়ে আজকে শোরগোল? আমিও তাই বলি যে হান্নান মাসুদের গাড়ি নিয়ে এত আলোচনা কেন? এবার আসেন আসল কথায়। এদেশের মানুষের ওই দলগুলোর প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো প্রত্যাশা নেই, কোনো চাওয়া নেই। যেমন আপনি যে XYZ দলগুলোর কথা বলছেন, আপনি যদি বাংলাদেশের জরিপ করে দেখেন, এই দলগুলোর কাছ থেকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বলেন, আকাঙ্ক্ষা বলেন নাই। তারা মনে করে ওই দলের নেতারা চাঁদাবাজি করবে, তারা গাড়ি হাঁকাবে, বাড়ি নিবে, মানে দখল করবে, এটাই তাদের বৈশিষ্ট্য। কিন্তু তারা এই নতুন রাজনীতির আওয়াজ যারা তুলেছেন, যারা নতুন রাজনীতির কথা বলছেন, এদের কাছে দেশের মানুষের প্রত্যাশা, ডিমান্ড, আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, অনেক উপরে। আপনি যখন ওই আওয়ামী লীগের এক্সাম্পল দিবেন, বা ওই আওয়ামী লীগের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য যে দলগুলোর মধ্যে রয়েছে তাদের এক্সাম্পলটা সামনে নিয়ে আসবেন, তখন স্বভাবতই প্রশ্ন জাগে যে তাহলে আওয়ামী লীগ আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনারাই বলুন। জনগণ তাদেরকে নিয়ে স্বপ্ন দেখে না, জনগণ তাদের নিয়ে ভাবে না, জনগণ তাদের নিয়ে আগামীর ভবিষ্যৎ বুনে না। জনগণ তরুণদের নিয়ে আগামীর ভবিষ্যৎ বুনার চেষ্টা করে, তরুণদের নিয়ে স্বপ্ন দেখে, তরুণদের নিয়ে নতুন করে চিন্তা করে। তাহলে এই যে তারুণ্যের বন্দোবস্ত, এই যে তারুণ্যের রাজনীতি, যখন আপনি তারুণ্যের রাজনীতিকে সেই পুরাতন বন্দোবস্তের রাজনীতির সাথে মিলানোর চেষ্টা করবেন, তাহলে বুঝতে হবে আপনাদের এই নতুন বন্দোবস্তের যে রাজনীতি, এটা আসলে নতুন বন্দোবস্ত নয়, এটা ওই পুরাতন বন্দোবস্তটাকে আপনারা নতুন বন্দোবস্তের খলকে মুড়িয়েছেন। যেটাকে আমরা ওই প্রবাদ বাক্যের মতো বলতে পারি, নতুন বোতলে পুরাতন মদ, নাকি পুরাতন বোতলে নতুন মদ। বিষয়টি এমন না? তাই এই যদি হয় অবস্থা, আপনারাই বলুন নতুনত্ব কিভাবে আসবে, নয়া বন্দোবস্ত কিভাবে বাস্তবায়ন হবে? আপনারাই বলেন। কিছুদিন আগে সে অফিসে একটা ছবি দিলেন, এটা নিয়েও সমালোচনা হলো। এরপরে বললেন এটা আমার ব্যক্তিগত অফিস নয়, এটা আমাদের কেন্দ্রীয় কার্যালয়। তো কেন্দ্রীয় কার্যালয় ভালো কথা, তো তুমি যখন ফেসবুকে পোস্ট করলা তখনই বলে দিতে পারতা যে এটা আমার অফিস নয়। তো যাক, আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, এই যে তারা নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলছে, এই নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে তারা জনগণের সাথে এক প্রকারের প্রতারণা করছে কিনা, এটাও কিন্তু ভাববার সময় এসেছে। মানুষকে ধোঁকাবাজির মধ্যে ফেলা যাবে না। আপনি যেটা করতে পারবেন পরিষ্কারভাবে আপনাকে বলতে হবে। আপনি ওই পুরাতন বন্দোবস্তকে নতুন বন্দোবস্তকের মোড়কে ঢুকিয়ে জনগণকে খাওয়ানোর চেষ্টা করবেন, আমি মনে করি এর চাইতে প্রতারণার রাজনীতি আর কি হতে পারে বলেন? আমরা এই তরুণদের অনেক সম্ভাবনাময় এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম, কিন্তু এদের অপরিপক্কতা, অপরিণামদর্শিতার কারণে এরা নিজেরাই নিজেদের পায়ে আজকে কুড়াল মারছে, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। এই যে যারা আজকে উপদেষ্টা পরিষদে, এদের এপিএসরা পর্যন্ত শত শত কোটি টাকা নাকি হাতিয়ে নিয়েছেন। গতকালকে দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আমি নিজে সাক্ষী। এরা এমন ভাব দেখাতো যেন মন্ত্রীর থেকে তারা আরো বড় মন্ত্রী, এই হচ্ছে অবস্থা। অথচ এরা কিছুদিন আগেও আমাদের কাছ থেকে টাকা নিয়ে ঘর ভাড়া দিত, 3 বেলা খাইতো। সরি, এই কথাগুলো আসলে বলা উচিত না, কিন্তু তাদের কারণে বলছি, যাতে শিক্ষা নেওয়া হয়, পরবর্তীতে তারা শিক্ষা নিয়ে শুধরায়। আমরা চাই তারা শুধরাক, আর যদি না শুধরাতে পারে তাহলে ওই যে বললাম, ভবিষ্যৎ পরিণতি কিন্তু খুব একটা
শুভকর হবে না। এই হান্নান মাসুদ আমাদেরই কাছের ছোট ভাই ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ, কথাবার্তা টক শোতে আপনারা দেখেছেন। এই জন্যই বলে, যার যেটা প্রাপ্য যোগ্যতা তার থেকে অধিক পরিমাণ পেয়ে গেলে তারা সেটাকে ধারণ করতে পারে না। এই জন্য যোগ্যতার বেশি কাউকে কোনো কিছু দিতে নেই, লোড দিতে পারবে না। যার বাস্তব প্রমাণ আমরা কিন্তু আজকে এই তরুণদের দেখেই দেখতে পাচ্ছি। কিন্তু আমার কষ্ট হচ্ছে একটা জায়গায়, অত্যন্ত কষ্টের জায়গা। যাদেরকে নিয়ে এদেশের আপামর জনগণ, ছাত্র জনতা স্বপ্ন দেখা শুরু করেছিলেন, তারা অঙ্কুরেই সেই স্বপ্নটাকে বিনষ্ট করে দিলেন। মানুষ আশাহত হওয়া শুরু হয়েছে অলরেডি। এদেরকে নিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন জনগণের, সেটা অলরেডি ফিকে হওয়া শুরু হয়েছে। আদৌ এটা বাস্তবায়ন হবে কিনা, কতটুকু সম্ভব, তা কিন্তু বড়ই সন্দিহান। তবে আমি এতটুকু বলতে চাই, এখনো শেষ হয়ে যায় নাই, এখনো শেষ হয়ে যায় নাই, সময় আছে। তারা যদি শোধরায়, ঠিক হয়, সবাইকে নিয়ে চিন্তা করে, তবে আবারও জনগণের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম বা যে আমাদের পেরিফেরি, সেটাতে আমরা বাস্তবায়ন করতে পারবো। কিন্তু তাদেরকে উদার হতে হবে, উদার চিন্তার হতে হবে, সকলকে ধারণ করতে হবে। বিপ্লব কিন্তু আমরা সবাই করেছি, গণ অভ্যুত্থান সবাই করেছে, তারা একক করে নাই। হ্যাঁ, তারা হয়তো কৌশলগত কারণে ফ্রন্টে ছিল, কিন্তু বিপ্লবের পরে আজকে এই বিপ্লবের একমাত্র ধারক এবং বাহক যেন তারাই, আর কেউ নাই। সরকারে দেখেন একমাত্র তাদের দলের এই প্রতিনিধি, অন্য কোনো দল থেকে এই সরকারে আর কোনো প্রতিনিধি নাই। তারা কি পারতো না আমরা যে দাবিটি তুলেছি এই সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার জন্য? এই সরকার জাতীয় সরকার হলে আমি তো মনে করি এদেশের জনগণের যে আস্থা, যে বিশ্বাস ছিল, নির্বাচন নিয়ে জনগণ কথাই বলতো না, রাজনৈতিক দলগুলো কথা বলতো না। কিন্তু নির্বাচন নিয়ে কখন কথা বলে? যখন দেখতে পাই যে এরা সবকিছু তাদের কন্ট্রোলে, তাদের নিয়ন্ত্রণে, তাদের পকেটে ভরে, একচ্ছত্র আধিপত্য বিস্তার করে, অন্য কারো অংশীদারিত্ব তারা মানতে চায় না, স্বীকার করে না, তখন স্বভাবতই অন্যরা বিকল্প চিন্তা করতে বাধ্য হবে। একমাত্র গণ অধিকার পরিষদেই শুরুতে বলেছিল এই সরকার অন্তত 2 বছর থাকা দরকার বা উচিত। সংস্কারের কথাই গণ অধিকার পরিষদেই সর্বপ্রথম বলেছিল। এই গণ অধিকার পরিষদেই প্রথমেই বলেছিল যে এই সরকারকে অন্তত 2 বছর ক্ষমতায় থাকতে হবে। আমরা উদার উদার চিন্তার জনগণকে নিয়ে ভাবি, এই জন্যই আমরা বলেছিলাম। কিন্তু এখন কেন বিকল্প চিন্তা করতে বাধ্য হচ্ছে? কারণ জনগণের যে এক্সপেকটেশন, যে প্রত্যাশা ছিল, তারা দিনে দিনে জনগণের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা ভুলণ্ঠিত করে দিচ্ছে। গণহত্যার বিচার হয় না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, আহতরা চিকিৎসা পায় না, মোটা দাগে এরকম জনগণের কাঙ্ক্ষিত ডিমান্ডগুলো এরা আজকে বাস্তবায়ন না করে অনেক দূরে সরে যাচ্ছে। কার্যত পক্ষে এই কারণগুলোর কারণেই মানুষ কিন্তু দিনকে দিন ফেড আপ হচ্ছে। তো যাই হোক, আমি মূলত আজকে আলোচনার যে আমার প্রাসঙ্গিকতা, সেটা হচ্ছে নতুন বন্দোবস্তের রাজনীতি। কেন নতুন বন্দোবস্তের এই রাজনীতি বারবার ফিকে হয়ে যাচ্ছে, কাদের কারণে, সেটা কিন্তু ভাববার সময় এসেছে। এই তরুণদের বলবো, সম্ভাবনা এখনো নষ্ট হয় নাই, সম্ভাবনা এখনো চলে যায় নাই, সম্ভাবনা আছে। যদি আমরা কাজে লাগাতে পারি, এখনো নিজেকে শুধরিয়ে উদার হতে পারি, সকলকে ধারণ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস পরিবর্তন আসবে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। কিন্তু তারা যদি এই সংকীর্ণ চিন্তা থেকে বের হতে না পারি, তাহলে ওই যে বলা হয় যার নাম লাউ তারই নাম কদু, বিষয়টি ঠিক সেই পর্যায়ে যাবে। সেই জন্য আমি আমার এই তরুণ ছোট ভাই বন্ধুদের একটাই কথা বলবো, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করি, জনগণকে নিয়ে জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি।
এই জন্য তারুণ্যের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। 18 এবং 24 এই দুটো যেহেতু সবচেয়ে বড় তারুণ্যের শক্তি, এই দুটোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা 18তে নেতৃত্ব দিয়েছি, তোমরা 24-এ দিয়েছ। আমি বিশ্বাস করি এই দুটো শক্তি ঐক্যবদ্ধ হলে বাংলাদেশে আবারও একটা গণজোয়ার তৈরি হবে।